ডুবি দে রে মন কালি বলে। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার গন্তব্য আমার শহর কান্দি থেকে হালি শহরের কুমারহট্ট এলাকার সাধক রামপ্রসাদের ভিটে বাড়ির উদ্দেশ্যে। তো আপনারা সবাই যাবেন তোমার সঙ্গে? চলুন তাহলে যাওয়া যাক। উঠে পড়লাম কান্দি থেকে বহরমপুরগামী একটি বাসে। আর কান্দি থেকে বহরমপুর পর্যন্ত আজকে আমি রান করব 30 কিলোমিটার রাস্তা। সময় লাগবে 1 ঘন্টা মতন। আর ভাড়া হচ্ছে জন প্রতি 35 টাকা। ঘড়ির কাঁটায় সকাল 6টা বেজে 25 মিনিট। কান্দি থেকে 30 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম বহরমপুর বাস স্ট্যান্ডে। তো এখন আমি এখান থেকে একটা টোটো বা অটো ধরে যাব কাশিমবাজার স্টেশনের দিকে। চলুন তাহলে যাওয়া যাক। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমি একটি টোটো ধরে নিলাম কাশিমবাজার স্টেশনের উদ্দেশ্যে। আর বহরমপুর বাস স্ট্যান্ড থেকে কাশিমবাজার স্টেশন পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার রাস্তা। আর ভাড়া হচ্ছে জন প্রতি 30 টাকা করে। আর সময় লাগবে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। এলাম কাশিমবাজার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখান থেকে আজকে আমি হালি শহর পর্যন্ত রান করব 147 কিলোমিটার রাস্তা। আর সময় লাগবে ওই 3 ঘন্টা 15 মিনিট মতন। আর ভাড়া পড়লো লোকাল ট্রেনে জন প্রতি 35 টাকা। ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা বেজে 25 মিনিট। আর কাশিমবাজার থেকে 147 কিলোমিটার পথ অতিক্রম করার পরে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম হালিশহর স্টেশনে। আর আমি এখন রয়েছি হালিশহর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমাকে এখান থেকে স্টেশনের বাইরে যেতে হবে। চলুন স্টেশনের বাইরে যাই। সামনে এটা হলো হালিশহর স্টেশন। আর আমি এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন এখান থেকে আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, দিয়ে বাইরে বেরোতে হবে। হলো হালিশহর স্টেশনের গেট। আর এখন এটা দিয়ে বাইরে যাব। এটা দিয়ে সামনে কিছুটা এগিয়ে যেতে হবে, তারপরে পড়বে অটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড, তো সেখান থেকে অটো হোক বা টোটো কিছু একটা ধরবো। ধরে আমি রামপ্রসাদের ভিটে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। স্টেশন থেকে মাত্র 2 মিনিট হেঁটে আসার পরে এখানে রয়েছে অটো স্ট্যান্ড। আর এই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। তো এখান থেকে আমি একটা অটো করলাম। অটোতে আপনার ভাড়া হচ্ছে জন প্রতি 10 টাকা করে। আর রাস্তা হচ্ছে 3.5 কিলোমিটার। আর সময় লাগবে মোটামুটি মিনিট 10 থেকে 15 মতন। স্বাগতম হালিশহর পৌরসভা কুমারহট্ট। ঘড়ির কাঁটায় দুপুর 12টা বেজে 48 মিনিট। শেষমেশ আমি ঠাকুর সাধক রামপ্রসাদের ভিটে বাড়ির সামনে এসে পৌঁছালাম। তো এই হলো সাধক রামপ্রসাদের ভিটে বাড়ি। ভিটে বাড়ির সামনাসামনি রয়েছে রামপ্রসাদ সুইটস। আর এই মিষ্টির দোকানের পাশেই এই দেওয়ালটিতে উনি জীবনে কি কি কাজ করেছেন সেগুলো এখানে ছবির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে এখানে তুলে ধরা রয়েছে। যে মাকে মাথায় করে নিয়ে গঙ্গায় যাচ্ছেন, এখানে মন্দিরে মাকে পুজো দিচ্ছেন, এখানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে হিসাবের খাতায় গান লিখছেন এবং এখানটায় বসে বেড়া বাঁধছেন। পাশে রয়েছে পুজোর ডালার দোকান। এই যে এখানে বিভিন্ন দামের ডালা রয়েছে। আচ্ছা কাকু, ডালাগুলো এখানে কিরকম দাম আছে? আচ্ছা, এখানে 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম দামের ডালা রয়েছে। আর এপাশে রয়েছে গোবিন্দ দশকর্মা ভান্ডার। তো আপনারা যারা মন্দিরের ভেতরে যদি ভোগের কুপন না পান, তো এই যে এখানে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, তো এই নাম্বারে ফোন করে কিন্তু এই দোকান থেকে আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। আর এই দোকান থেকে যদি আপনারা ভোগের কুপন নেন তার মূল্য পড়বে 60 টাকা। আর এখানেও কিন্তু পুজোর ডালা কিন্তু পাবেন। ডালাগুলো কিরকম দাম আছে? আচ্ছা আচ্ছা, 51 থেকে শুরু করে এখানে 500 টাকা পর্যন্ত ডালা কিন্তু রয়েছে। আর ভোগের কুপন দেওয়ার সময়টা কুপন দেবে আপনার একটু পরেই দেবে। তো এরকম সামনেও কিন্তু পুজোর ডালার দোকান রয়েছে। আপনারা চাইলে পুজো দিতে গেলে এখান থেকে ডালা সংগ্রহ করে পুজো দিতে পারবেন। যাক, এখান থেকে এসে আমি একটা কিন্তু
ভোগের কুপন পেলাম। তো আপনাদেরকে ভোগের কুপনটি দেখায়। মায়ের হয়তো ইচ্ছা ছিল। এই হলো ভোগের কুপন, আমি এই দোকান থেকে নিলাম। এই যে পিছনে রয়েছে দোকানটি, দোকান থেকে আমি এখান থেকে নিলাম বলে আমার কুপনের মূল্যটি পড়লো 60 টাকা। আর এই হচ্ছে এই দোকানের কার্ড। তো এখানে প্রসাদের ফোন নাম্বার লেখা রয়েছে। তো এই নাম্বারটি আমি স্ক্রিনেও দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সেও আমার দেওয়া থাকবে। যারা হয়তো প্রসাদের জন্য প্রসাদ বুক করতে চাইছেন, তো এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা প্রসাদ বুক করতে পারবেন। তো চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে এখন প্রবেশ করা যাক। তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। সামনে রয়েছে এরকম একটি বট গাছ। তো এটা হচ্ছে বট গাছের একটা জটা, যেটা নেমে এখানে একটি গাছে পরিণত হয়েছে। ওই দূরে যে একটি কাটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে আমার আঙুল সোজাসুজি, ওইখান থেকে একটি ডাল এখানে ছিল। তো ওটা কেটে যাওয়ার পরে এটা এইভাবে একটি গাছে পরিণত হয়। আর এখানে যা ঢিল বাঁধা দেখছি, হয়তো অনেকে তাদের মনোবাসনা মায়ের কাছে জানায়, তার জন্য এখানে কিন্তু ঢিল বেঁধে যায়। আর এই হলো সেই প্রাচীন বট গাছ, যার বয়স আনুমানিক 450 বছরেরও বেশি। আর এই বট গাছের নিচেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই যে এখানে লেখা রয়েছে পঞ্চমুণ্ডির আসন। তো এইখানে এই পঞ্চমুণ্ডির আসনে বসেই ঠাকুর সাধক রামপ্রসাদ এখানে কিন্তু মায়ের সাধনা করতেন। এই সেই বট গাছের নিচে বসে সাধক রামপ্রসাদ মায়ের জন্য সাধনা করতেন, এবং এখানেই তিনি মাকে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি জ্বালবার জন্য এখানে সামনে সুন্দরভাবে ব্যবস্থা রয়েছে। ভেতরে কোনো রকম ভাবে ধূপকাঠি হোক মোমবাতি হোক জ্বালানো কিন্তু যায় না। আর এখানটায় লেখা রয়েছে আগুন হইতে সাবধান। আর এই হলো শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির। তবে এটা কিন্তু কোনো মন্দির নয়, এটা হচ্ছে সাধক রামপ্রসাদের বসত ভিটে। তিনি এখানে বাস করতেন। তো মন্দির হলে এটাই কিন্তু চূড়া হতো, কিন্তু এখানে কোনো চূড়া নেই। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ একটি বাড়ি। তবে সেই সময় এখানে মাটির বাড়ি ছিল। তবে সময়ের পরিবর্তে, দিনের বা যুগের পরিবর্তে এটা পরবর্তীতে পাকা বাড়ি হিসাবে বানানো হয়। এপাশে রয়েছে একটি পুকুর, যে পুকুরে ঠাকুর সাধক রামপ্রসাদ এইখানে স্নান করতেন, এবং স্নান করার পরে মন্দিরে মায়ের পুজো দিতেন। এইটি হলো এই পুকুরে নামার গেট, কিন্তু এটি এখন বন্ধ রয়েছে। তো এই হচ্ছে সেই পুকুর। আর পুকুরের চতুর্দিকটা সুন্দরভাবে রেলিং দিয়ে বাঁধানো রয়েছে। আর ওপারে রয়েছে, মানে পুকুরের ওপারে রয়েছে ফুলের একটি ছোট্ট বাগান। আর এই পুকুরের মধ্যে কিন্তু অজস্র মাছ রয়েছে। এই যে ছোট বড় অনেক মাছ রয়েছে, সুন্দর লাগছে পুকুরটি। আর এই পুকুরের পাড়াই হচ্ছে ওই সাধু রামপ্রসাদের ভিটে বাড়ি বা বসত বাড়ি। এখানে পায়রাগুলো দেখতে কত সুন্দর লাগছে। কেউ এখানে স্নান করছে, কেউ হয়তো খাবার খাচ্ছে। যা কুকুর চলে এলো, সব উড়ে পালিয়ে গেল। তো এই যে আমার পিছনে যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই বট গাছেই একটি গাব গাছ ছিল। সেই গাব গাছের মধ্যে সাধক রামপ্রসাদ তার সাধনার দ্বারায় পদ্ম ফুল কিন্তু এই গাছের মধ্যে ফুটিয়েছিলেন। এবার আমরা একটু এই দিকে যাব। আর এই পাশেই রয়েছে টয়লেট, কমিউনিটি টয়লেট। চলে এলাম এখন এই দিকে। এই পাশে যে ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে, ঘরের মধ্যে বসে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, বা হয়তো অনেক ভক্ত এখানে বসে প্রসাদ খাচ্ছেন। চলুন ভেতরটা একবার দেখে আসি। এই যেখানে কিছু ভক্ত বসে প্রসাদ খাচ্ছেন, হচ্ছে প্রসাদ খাওয়ার জায়গা। তো এখানে একটি গাছ রয়েছে, যাই হোক গাছটির নাম আমার ঠিক জানা নেই। তো এই গাছের মধ্যে অনেকে দেখছি ঢিল বেঁধে গেছে বা লাল চুন্নি বেঁধে গেছেন। তা কারোর যদি মনের কোনো ইচ্ছা থাকে বা যদি কোনো মনোবাসনা থাকে, তারা কিন্তু এই মায়ের কাছে এসে মনোবাসনা জানিয়ে যান এবং এই গাছের মধ্যে এইভাবে ঢিল বেঁধে যান।
আর সামনে এইটা হচ্ছে সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ। এইখানে বসে তিনি ধ্যান করতেন। তো চলুন একটু, ঘর তো বন্ধ রয়েছে, তো জানলা দিয়ে একটু ভেতরটা দেখার চেষ্টা করি। তো আমি এই জানলা দিয়ে একটু ভেতরে দেখার চেষ্টা করব। এই যে ভেতরে সাধক রামপ্রসাদের একটি মূর্তি রয়েছে, খুব সুন্দর মূর্তিটি রয়েছে। আর নিচেতে রাধা কৃষ্ণ রয়েছে, আর দূরে সম্ভবত ওটা মা কালীর মূর্তি রয়েছে। আর সামনে রয়েছে একটি শিবলিঙ্গ, আর এই পাশে রয়েছে সাধক রামপ্রসাদের একটি বিছানা, কারণ ছোট্ট একটি খাট রয়েছে। এইখানে মনে করা হয় তিনি নাকি এখানে রাত্রিবেলায় শয়ন করেন। খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগলো আমার এই শয়ন কক্ষটি দেখে। তো বন্ধুরা, আমার যেহেতু ভোগের কুপন নেওয়া ছিল, তো আমি এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে নিলাম। তো আমি অনেক জায়গায় প্রসাদ খেয়েছি, তো প্রসাদ দেওয়া হয় শাল পাতায় বা কাগজের পাতায়। তো এখানে এসে আমি প্রসাদটি পেলাম মাটির মাল সাথে, বা কেউ হয়তো মাটির সরাও বলে। তো খুব সুন্দর লাগলো, আমি অবাক হয়ে গেলাম যে এরকম একটা জিনিস। তো আপনাদেরকে প্রসাদটা আমি দেখাই। এই যে সুন্দরভাবে একটি শাল পাতা দিয়ে ঢাকা রয়েছে, আর এই হলো প্রসাদ। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, এই যে মাটির মালসা বা সরা, আর তার উপর একটি কাগজের প্লেট দিয়ে সুন্দরভাবে খিচুড়ি প্রসাদ রয়েছে, বেগুন ভাজা রয়েছে, পায়েস রয়েছে, সঙ্গে একটা তরকারি রয়েছে। তো আর আমি প্রসাদ দিয়ে মুখে দিই। অসাধারণ, প্রসাদের কোনো রিভিউ হয় না, খুব সুন্দর প্রসাদ, একদম অমৃতর সমান। প্রসাদ খাওয়া আমার কমপ্লিট হলো, খুব সুন্দর প্রসাদ খেলাম, সত্যি মন তৃপ্তি করে খেলাম, মন ভরে গেল বা পেটও ভরে গেল। আর আপনাদেরকে আরেকটা কথা বলে, এই মন্দিরে কিন্তু ভোগের প্রসাদের কুপন দেওয়া হয়, আর সেই কুপনের টাইমটা হলো সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, মাত্র 1 ঘন্টা কিন্তু কুপন দেওয়া হয়। আপনারা যারা মন্দির থেকে কুপন নিতে চাইবেন, তারা কিন্তু এই 9টা থেকে 10টার মধ্যে কুপনটি নেওয়ার চেষ্টা করবেন। আর বাইরে থেকে যদি নেন, আমি যেহেতু বাইরে থেকে নিলাম, তাহলে কিন্তু পড়বে 7 টাকা, মানে 10 টাকা বেশি পড়বে। তো এবার বলি, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা বন্ধের সময়। এই মন্দির খোলা হয় প্রত্যেকদিন সকাল 7:30টার সময়, আর বন্ধ হয় দুপুর 12:30টার সময়। যেহেতু মাকে ভোগ দেওয়া হয়, ভোগ দেওয়ার পরে মন্দির বন্ধ করা হয়, তারপরে মন্দিরটি আবার খোলা হয় বেলা 3টের সময়, আর বন্ধ হয় রাত্রি 7:30টার সময়। এই হচ্ছে মন্দির খোলা এবং বন্ধের টাইম। আর এই সময় সূত্রে হচ্ছে কিন্তু 12 মাসের জন্য। ঘড়ির কাঁটার সময় এখন দুপুর 2টো। তো আমি যে সময় এখানে এসে উপস্থিত হয়েছিলাম বা পৌঁছেছিলাম, তখন কিন্তু মায়ের মন্দির, মানে গর্ভগৃহ বন্ধ হয়ে গিয়েছিল। তো আমার এখনো পর্যন্ত মাকে কিন্তু দর্শন করা হয়নি। তো নাট মন্দিরে একবার ঢুকবো, ভেতরে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখবো, বা ঠাকুর রামপ্রসাদের সম্বন্ধে জানবো কিছু। তো দুঃখের বিষয় এটাই যে আমি এসে মাকে দর্শন করতে পারলাম না। এখন আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে মাকে দর্শন করতে পারবো। চলুন, তো তার আগে আমরা নাট মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখি। মন্দিরের মূল প্রবেশদ্বার তো এটা এখন বন্ধ রয়েছে, তো আমার এখন পাশের গেট দিয়ে যেতে হবে। এই যে এই পাশে এক দিদি রয়েছেন। আচ্ছা, তো এই দিদি এই মন্দিরেই থাকেন, মন্দিরের কাজ কাম করেন। তো দিদি আপনার নামটা বলুন। পম্পা ঘোষ। আচ্ছা, দিদির নাম পম্পা ঘোষ। আচ্ছা, তো আপনি এখানে কি করেন? এখানে ভোগ পাই, এখানেই থাকি। সন্ধ্যেবেলা বাড়ি চলে যায়, সন্ধ্যা আরতি শেষ হয়ে যায়, তারপরে চলে যায়। আচ্ছা, আবার যখন সকাল 8টায় আসি। আচ্ছা, তো সকাল 8টার সময় আসা হয়, তাহলে কি আপনার এখানে তো বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি, এখানেই আচ্ছা। থাকি, এখানেই আমার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। এখন প্রবেশ করে গেলাম এই মন্দিরে, নাট মন্দিরের ভিতরে। তো এই যে দেওয়ালে সব মহাপুরুষের ছবিগুলো এখানে টানানো রয়েছে, দেয়ালের চতুর্দিকে। দেয়ালের চতুর্দিকে সব মহাপুরুষদের ছবি রয়েছে। এখানে মা সারদা মায়ের একটি সুন্দর ছবি রয়েছে। এখানে পরমারাধ্য গুরুদেব মাহাত্ম শিবকুমার ভট্টাচার্য, এখানে নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, এটা হচ্ছে জগৎবন্ধু,
তারপরে পরমহংসদেব রামকৃষ্ণ, তারপর হচ্ছে সীতারাম, বা এদিকে অনেক মহাপুরুষের ছবি কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। আর এই যে এইখানে রয়েছে সব থেকে দুর্লভ একটি ছবি, যেটি হচ্ছে রানী রাসমণির ছবি। এই হলো নাট মন্দির। এটা হচ্ছে পুরো নাট মন্দির। আর এখানে কিন্তু 4টে থাম রয়েছে, থামে কিন্তু সব লেখা রয়েছে ছবি তোলা নিষেধ। এখানে কিন্তু কোনো রকম ভাবে ছবি তোলা যায় না, মোবাইল বন্ধ রাখুন। আর মায়ের যে মূল গর্ভগৃহ সেটা এখন বন্ধ রয়েছে। এই গর্ভগৃহটি খোলা হবে বেলা 3টের সময়। আর এই যে এখানটাতেও কিন্তু বড় বড় অক্ষরে সুন্দরভাবে লেখা রয়েছে ফটো তোলা নিষেধ, সন্ধ্যা আরতির সময় মাতৃগৃহে প্রবেশ নিষেধ। আর এই সামনে রয়েছে মন্দিরের অফিস। তবে আপনাদেরকে এটাই বলছি, আমি কিন্তু এই নাট মন্দিরের ভিতরে ঢুকে যেটুকু ভিডিওগ্রাফি করছি বা ফটোগ্রাফি করছি সম্পূর্ণ এই অফিস থেকে অনুমতি নিয়ে পারমিশন নেওয়ার পরে তবেই কিন্তু আমি ভিডিও করছি বা এখানে ফটোগ্রাফি করছি। এখানে কিন্তু কোনো রকমভাবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ করে না, বা কোনো রকমভাবে কিন্তু এখানে অ্যালাউ নেই। তো এখানে বিনা অনুমতিতে কিন্তু ভিডিওগ্রাফি করা যায় না। আপনারা কিন্তু বিনা অনুমতিতে এখানে ভিডিওগ্রাফি করার কোনো রকম চেষ্টা যেন করবেন না। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এইখানের পার্কিং প্লেসটা। 2 চাকা, 4 চাকা, 3 চাকা যারা নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং এর জায়গাটা দেখিয়ে দিই। তো এই হলো সেই পার্কিং প্লেস। এইখানে 4 চাকা থেকে শুরু করে 2 চাকা, 3 চাকা, এমনকি কেউ যদি 6 চাকা গাড়িও নিয়ে আসে তাহলে কিন্তু এই জায়গাটির মধ্যে পার্কিং করতে পারেন। আর এখানে কিন্তু শৌচালয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে সামনেই। তো বন্ধুরা, আমাদের তো নাট মন্দির দেখা হলো বা পার্কিং প্লেসও দেখা হলো। তো চলুন এবার আমরা মাকে গিয়ে দর্শন করি। এই হলো সেই মা। এই মাকে সাধক রামপ্রসাদ প্রতিষ্ঠা করেছিলেন। খুব সুন্দর। এটা হচ্ছে মায়ের মন্দির, এখানটায় গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। আর এই হচ্ছে মায়ের ঘর। একটা ঘরে যা যা থাকা দরকার সমস্ত কিছু এখানে রয়েছে। আর এই যে এখানে রয়েছে সাধু রামপ্রসাদের একটি ছবি, সুন্দরভাবে মালা দিয়ে রাখা রয়েছে। তো এটি হলো মায়ের শয়নের জায়গা, মাকে এখানে শয়ন দেওয়া হয়। এই হলো মায়ের বিছানা, তার মধ্যে 2টো ছবি সুন্দরভাবে দেওয়া রয়েছে মায়ের। আর এই যে মাথার উপরে সাধক রামপ্রসাদের একটি ছবি এখানে রাখা রয়েছে। মাকে দর্শন করে মন ভরে গেল, মন জুড়িয়ে গেল। ভেতরে মাকে দর্শন করলাম, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। আর একটা কথা না বললেই নয়, আমি যখন মাকে প্রণাম করছিলাম না, তা কি বলবো, আমার একরকম বলা যায় চোখে জল চলে এসেছিল। মানে মাকে প্রণাম করার সময় তা সত্যি করে খুবই ভালো লাগলো। মাকে প্রণাম করে, মাকে দর্শন করে আমার এই হালি শহরের কুমারহট্ট এসে বা এখানে আসাটা আমার সফল হলো, সার্থক হলো, যে আমি এইখানে একটা পুণ্যভূমিতে আসতে পেরেছি এবং মাকে দর্শন করতে পেরেছি। তবে আপনাদেরকে বলবো, এখানে কিন্তু মায়ের কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি হয় না। তো আমি এখানে যিনি সেক্রেটারি রয়েছেন তার কাছ থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তবেই কিন্তু আমি ভেতরে ঢুকেছি এবং ছবিটি তুলেছি বা আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি বা আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। আর এখানে মা কিন্তু জগদেশ্বরী রূপে বিরাজিত। যেহেতু সাধক রামপ্রসাদের 2 মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে জগদেশ্বরী এবং ছোট মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী। তো মা এখানে রামপ্রসাদের বড় মেয়ের নামে অর্থাৎ জগদেশ্বরী রূপে পূজিত এবং বিরাজিত। তো এবার আমরা জানবো যে সাধক রামপ্রসাদের
জীবন কাহিনী, তিনি কে ছিলেন, তিনি কিভাবে সাধক হলেন এবং তার পুরো কাহিনীটা জানবো এই ভিডিওর মাধ্যমে। রামপ্রসাদ সেন তিনি ছিলেন একজন প্রকৃত মাতৃ সাধক। রামপ্রসাদ সেনের বাবার নাম হচ্ছে রাম সেন। তিনি ছিলেন পেশায় একজন ডাক্তার। তখনকার দিনে বলা হতো বৈদ্য বা কবিরাজ। ওনার মায়ের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী দেবী, ওনার স্ত্রীর নাম হচ্ছে সর্বাণী দেবী এবং ওনার দুই কন্যা, বড় কন্যার নাম হচ্ছে জগদেশ্বরী এবং ছোট কন্যার নাম হচ্ছে পরমেশ্বরী এবং ওনার একমাত্র ছেলে, তার নাম হচ্ছে রামদুলাল সেন। এই হলো তার বংশ পরিচয়। আর রামপ্রসাদ সেনের জন্ম হয়েছিল 1720 সালে এবং তিনি দেহত্যাগ করেন 1786 সালে। উনি মোট জীবিত ছিলেন 65 বছর বয়স পর্যন্ত এবং 1986 সালে তিনি দেহত্যাগ করেন এবং মাকে মাথায় নিয়ে গঙ্গায় গিয়ে মাকে বিসর্জন করতে গিয়ে উনি অন্তর্ধান হয়ে যান এবং দেহত্যাগ করেন। আর তিনি পদ লিখতে খুব ভালোবাসতেন। এখনকার দিনে যেটাকে আমরা বলি গান, তখনকার দিনে কিন্তু বলা হতো পদ। আমরা এখন যে শ্যামা সঙ্গীত গানগুলো শুনি সেগুলো কিন্তু সমস্ত কিছু এই সাধক রামপ্রসাদেরই লেখা। তো তিনি ছোট থেকেই কিন্তু ছিলেন মাতৃ সাধক। তো তার বাবার বড় ইচ্ছা ছিল আমার ছেলে আমার মতন একজন বৌদ্ধ হোক, কিন্তু তিনি বৌদ্ধ না হয়ে তার ধ্যান জ্ঞান মন প্রাণ সমস্ত কিছু কিন্তু সাধনার দিকে এগিয়ে দেন। এবং এছাড়াও উনি কিন্তু মায়েরও দর্শন পেতেন। মা কিন্তু ছলনা করে দর্শন দিতেন, কিন্তু তিনি বুঝতে পারতেন না। আর ওনার সাধক জীবনের গুরুদেব ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগেশ গিরি মহাশয়। তো ওনার কাছ থেকে দীক্ষিত হয়ে আজ তিনি একজন বড় সাধক হয়ে ওঠেন। কাজের জন্য গিয়েছিলেন কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। তো তিনি ওখানে কাজ পেয়েছিলেন হিসেবের খাতা লেখা। তা তিনি হিসেবের খাতায় হিসেব না লিখে মায়ের গান লিখেছিলেন। এছাড়াও ওনার জীবনে আরেকটি বড় অবদান হচ্ছে উনি যখন বেড়া বাঁধছিলেন, এখন তো আমরা পাঁচির দিই, তখন তো পাঁচির ছিল না, বাঁশের বেড়া ছিল। তো উনি যখন বেড়াতে বাঁধছিলেন, তো সেই বেড়া বাঁধার সময়তে মা কিন্তু ওনাকে মেয়ে রূপে দর্শন দিয়েছিলেন এবং বেড়া বাঁধতেও সাহায্য করেছিলেন। উনি যখন রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যখন কাজ করেন তখন ওনার মাসিক বেতন ছিল 30 টাকা। তো ভাবতে পারছেন সেই মাসিক বেতনটি আজকের দিনে কত হতে পারে। তো সেখান থেকে ছেড়ে এসেও কিন্তু তিনি মায়ের সাধনায় বিলীন হয়ে গিয়েছিলেন। তিনি এত বড় মায়ের সাধক ছিলেন। এই হচ্ছে তার মাহিত্য, এই হচ্ছে তার জীবন, তার পরিচয়। তো আমরা সবকিছুই জানলাম, বুঝলাম। তো এবার আমরা যাব সেই রামপ্রসাদ যেই গঙ্গার ঘাটে তিনি মাকে মাথায় করে নিয়ে দেহত্যাগ করেছিলেন বা বিলীন হয়ে গিয়েছিলেন। চলুন একবার সেই গঙ্গার ঘাট থেকে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হলো সেই রামপ্রসাদ স্নানের ঘাট, সন 1973। তো এই ঘাটে তিনি অন্তর্ধান হয়েছিলেন এবং দেহত্যাগ করেছিলেন। এবারে ঘাটের দিকে একটু এগিয়ে যাব। এই যে দেওয়ালের এই পাশে তিনি জীবনে কি করেছিলেন সমস্ত কিছু ছবির মাধ্যমে তুলে ধরা রয়েছে। শিক্ষারত বালক রামপ্রসাদ তন্ত্রগুরু আগমবাগীশ না দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন এবং সর্বাণী দেবের সহিত বিবাহ, কাব্যচিন্তা সাধক, মিত্রের তিরস্কার, বাগবাজার দুর্গাচরণ, সমস্ত কিছু এখানটায় লিখে দেওয়া রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র দরবারে সাধক সকালে নবাব সিরাজ, কত সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। যে ছবির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হলো গঙ্গার ঘাটের সিঁড়ি। এই যে তিনি এইভাবে মাকে মাথায় করে নিয়ে গঙ্গার মধ্যে অন্তর্ধান হয়েছিলেন এবং দেহত্যাগ করেছিলেন, সেই সিনটি এখানে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। এই হলো সেই পবিত্র গঙ্গা। জয় মা গঙ্গা।
আর এই হলো তার ঘাটের সিঁড়ি, এই সিঁড়ি বরাবর নিচে দিয়ে নেমে আসতে হবে। পবিত্র গঙ্গার জল একটু মাথায় নিয়ে চলুন, চান তো হলো না, তো এই গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে নিলাম। তো আবার মন্দিরে যাব। তো এই মন্দির থেকে গঙ্গার ঘাটের দূরত্ব কিন্তু এমন কিছু বেশি না, খুব সহজেই পায়ে হেঁটে আসা যায়। হয়তো বড় জোর 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে পায়ে হেঁটে আসতে। গঙ্গা থেকে ঘুরে চলে এলাম আবার পুনরায় সেই সাধক রামপ্রসাদের ভিটেতে। তো এইখানে সব থেকে বড় উৎসব হচ্ছে অন্নকূট মহোৎসব, যেটি হয় 26শে জানুয়ারি, একদম ফিক্সড ডেট। এছাড়াও সারা বছরে আরো 8 থেকে 10টি এখানে উৎসব হয়। কালী পুজো, দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, এছাড়া আরো অনেক কিছু এখানে হয়। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যে এখানে মাকে দর্শন করলাম, মায়ের এই মূর্তিটি কিন্তু মাটির নয়, এটি হচ্ছে শিলা মূর্তি, যেটি আপনার কষ্টি পাথরের দ্বারা নির্মিত। আর এই যে 26শে জানুয়ারি যে অন্নকূট মহোৎসবের জন্য বললাম, এই দিনে কিন্তু সারাদিন মায়ের পুজো হয়, অনুষ্ঠান হয়। আর এছাড়াও এখানে 5-7 দিনের জন্য মেলা বসে, অনেক দোকান পাশারও বসে। আর কালী পুজোর দিনও সারাদিনই কিন্তু মায়ের মন্দির খোলা থাকে, মায়ের কিন্তু পুজো অর্চনা হয়। আমার এই সাধক রামপ্রসাদের ভিটে বাড়ির ভিডিওটি এইখানে আমি শেষ করছি, আর বেশি বড় করছি না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন, আর যতটা পারবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। নমস্কার।